সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফএসি নিবেদিত এই সময়ের আজকের আলোচনায়। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করি। আজ আমরা জাতীয় সংসদের দুজন সংসদ সদস্যকে আমাদের সাথে পেয়েছি। তাদের কাছ থেকে জাতীয় সংসদের কার্যক্রম নিয়ে এবং সংসদ সদস্যদের সুযোগ সুবিধা নিয়ে যে বিতর্ক চলছে এই নিয়ে আলোচনা শুনবো, তাদের বক্তব্য শুনবো। এর বাইরে জ্বালানি নিয়ে এখনও বাংলাদেশের সমস্যা রয়ে গেছে, ইরান যুদ্ধ, এই সব বিষয় নিয়ে কথা বলবো। কথা বলার জন্য আজকে এনটিভি স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন ডক্টর আতিক মুজাহিদ, আমার ঠিক বাঁ পাশে, সংসদ সদস্য কুড়িগ্রাম 2। উনি এনসিপি থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য। ডক্টর আতিক মুজাহিদ, আপনাকে আমাদের এনটিভি স্টুডিওতে আমাদের সঙ্গে স্বাগত জানাচ্ছি। আরও উপস্থিত আছেন অ্যাডভোকেট শাম্মী আক্তার, সংরক্ষিত নারী আসনে বিএনপি মনোনীত প্রার্থী, এবং আপনাকে এনটিভি স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমরা যেমনটি শুরুতে বলছিলাম, ডক্টর আতিক মুজাহিদ, আপনাকে দিয়ে শুরু করতে যাচ্ছি। একটি বিষয় নিয়ে গতকাল এবং আজকে এই দুদিন ধরে বেশ বিতর্ক চলছে। বিতর্কটার সূত্রপাত আমরা যতটুকু জানতে পেরেছি কিংবা যতটুকু দেখেছি, এনসিপিরই আরেকজন সদস্য, আপনার সহকর্মী হাসনাত আবদুল্লাহর একটা বক্তব্য সংসদে, যে সংসদ সদস্যদের সুযোগ সুবিধা নিয়ে, এবং ধন্যবাদ দিতে দাঁড়িয়ে উনি যেটা বলছিলেন কালকে, যে এলাকায় এমপিদের বসার কোনো জায়গা নেই, উপজেলা প্রশাসনে বসার জায়গা সরকার ব্যবস্থা করে দিয়েছে, সিদ্ধান্ত নিয়েছে। এরপরে উনি বলছিলেন যে গাড়ি নেই, তো এমপিরা গাড়ি নেবেন না, আবার আপনারা গাড়ি চাচ্ছেন। সব মিলে এই নিয়ে একটা বিতর্ক চলছে। এবং এই পাশে আপনাকে এর সাথে আরেকটা কথা বলতে চাই, যে এলাকায় এমপিদের অফিসের প্রস্তাবটি আপনারই ছিল, আপনি জাতীয় সংসদে দাঁড়িয়ে এই প্রস্তাবটি দিয়েছিলেন। জি 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 ধন্যবাদ। বেসিক্যালি আমরা যারা পার্লামেন্টে আসি, আমাদের কাজের সাথে অন্যদের কাজের একটু পার্থক্য আছে। পার্লামেন্ট মেম্বারদের মেইন কাজ আছে ইনঅ্যাক্ট অফ ল, আইন তৈরি করা, দেশের পরিচালনা কি হবে না হবে, নীতিগত ডিসিশনগুলো নেওয়া হয়। আমাদের ওয়ারেন্ট অফ প্রেসিডেন্সি যেটা আছে, যে অনেক বেশি সুপারিয়র দেওয়া আছে, 13 দেশে অ্যাবাব সেক্রেটারি। কিন্তু আলটিমেটলি এই গত 17 বছর এবং ইন্ট্রিমের সময় ওই জিনিসটা যেহেতু কাছাকাছি ছিল, মানে যেহেতু আমলাতান্ত্রিকতায় বেশি ছিল, অনেস্টলি স্পিকিং, যে সেখানে জনপ্রতিনিধির পাওয়ারটা ওইভাবে লেস করে দেওয়া হয়েছে। একটা ম্লান অবস্থা, উপদেষ্টার মতো আছি আমরা, উপদেশ দিয়ে কাজ শেষ। পার্লামেন্টে কথা বলবেন, এলাকায় গিয়ে উপদেশ দিবেন আর কি, তত্ত্বাবধান করবেন কোথায় কী অবস্থা। তো আলটিমেটলি যেটা নিয়ম হলো, যদি গভর্নমেন্ট কোনো অর্থ স্যাংশন করে, সেটার কিন্তু পরিদর্শনের দায়িত্বটা কার উপর পড়ে? পার্লামেন্ট মেম্বারের পড়ে। এই জন্য উন্নয়নমূলক কাজের কিন্তু মেইন অথরিটি বা তত্ত্বাবধানকারী কিন্তু পার্লামেন্ট মেম্বারকে দেওয়া হয়। অনেক সময় মানুষ জানে না। আবার এখানে একটা কন্ট্রাডিকশন অনেকে বলতে পারে যে এখানে তো তার ওই আপনি যেমনটি বলছিলেন যে এটা পরামর্শমূলক উপদেষ্টামূলক কাজই কিন্তু বেশি। আপনারা যখনই বলেন যে স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য তাদের মাধ্যমে বাস্তবায়ন করা হয়, আমি আপনার জায়গায় আসবো। আমি নিজেই তো সমস্যা নেই, আমার কথা হচ্ছে যে ফেয়ার সিস্টেম হোক। তো আমরাই তো উপদেষ্টা দিব, পরামর্শ দিব, কিন্তু আলটিমেটলি আমি আমার এলাকার যখন কোনো কিছু পরামর্শ দিতে যাব, তখন আমার এলাকা সম্পর্কে ক্লিয়ারলি আমার কি থাকে পলিসি নিতে হবে, তো কথা বলতে হবে, বিভিন্ন গ্রুপের সাথে শুনতে হবে কী অবস্থা নাই, সব কিছু মিলে আমার একটা রিসার্চ স্টাইলে আন্ডারস্ট্যান্ডিং নিয়ে এসে আমি ন্যাশনাল স্টাইলে উঠাইতে হবে যে আমার পার্লামেন্টে এই জিনিসগুলো এইভাবে নেওয়া উচিত, কাজ করা উচিত। সাপোজ আমি উদাহরণস্বরূপে বলি, কুড়িগ্রাম ধরলাম, যে আমার 64টা জেলার মতো করে যদি আপনি সারা দেশে বসে আমরা পলিসি নিলাম যে বাংলাদেশে এই করা দরকার, কিন্তু আমার জেলার 16টা নদী আছে, 480টা চর আছে, এখানে চরে 5 লক্ষ মানুষ বসবাস করে, কিন্তু আপনি সমতলের মতো করে নিলেন, আপনি পলিসি নিলেন, কাজ করবে? আপনাকে তো এলাকা সম্পর্কে জানতে হবে কিংবা লোকদের কথা শুনতে হবে। এক্স্যাক্টলি, তার মানে হচ্ছে গিয়ে ডিফারেন্ট কেসে ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং হয়। এটাই তো ন্যাশনাল পার্লামেন্টে ডিবেট করে আমরা দাঁড়ায় কথা বলে এগুলো করি। তো সেই জায়গা থেকে তাহলে বাংলাদেশের যে কাঠামোটা দাঁড়িয়েছে, আমার কাছে যদি বলেন অনেস্টলি স্পিকিং, ইট ইজ নট সংসদ মানে কি বলে শাসিত রাষ্ট্র অথবা মন্ত্রী শাসিত সিস্টেমটা, এটা বেসিক্যালি আমার কাছে মনে হয় এটা সেক্রেটারি শাসিত বাংলাদেশ। এটা দীর্ঘদিনের কাজ এবং আমলাতন্ত্রের একটা প্রভাব তো আছে, এটা নিয়ে ডিবেট আছে দীর্ঘ সময় থেকে। হিউজ একটা, তো জনগণের পাওয়ার ডিরেক্ট কিন্তু আপনাকে ভোট দিয়েছে, খেয়াল করে দেখেন, আপনার পাওয়ারটা আমরা কিন্তু ভুল করি। আমাকে বুঝাইছে, আমি মানুষকে বুঝাইছি যে এটা করলে আমি এটা করবো, কিন্তু এটা আমার কাছে না, এক্সিকিউটিভ পাওয়ার আরেক জায়গায় দিয়ে রাখছে।
সো কাইন্ড অফ সহজ করে যদি বলি যে আমরা এখানে আলটিমেটলি কোনো ধরনের রোল প্লে করার সুযোগ নেই, এবং আপনি যখন বসবেন তখন আপনার আর বসার জায়গাটা নট নেসেসারি যে ওই উপজেলায় বসতে হবে। বসার জায়গা মিন্স আপনি জেলা শহরে যে কোনো জায়গায় বসার জায়গা থাকে, মানে আপনার কনস্টিটিউয়েন্সিতে একটা জায়গায় হলো একটা মানুষ ফিজিক্যালি একটা অফিস যেন এবং সিস্টেমটা ডেভেলপ হয়। কেন বলি, আপনার তথ্যগুলোর কন্টিনিউশন থাকা দরকার। আমি একটা জিনিস কাজ করে গেলাম, আমি চলে গেলাম, শেষ হয়ে যায়, এটা কিন্তু বাংলাদেশের নেচার। এবং ঢাকা শহরের সবচেয়ে বড় সমস্যা, আমি ঢাকা থাকি, ওয়ার্ড কাউন্সিলরদের কোনো অফিস নেই, খেয়াল করছেন? তাহলে কিন্তু মেইন জিনিস ওয়ার্ড কিন্তু অনেক কিছু থাকে যেটা আমরা নিবন্ধন নিতে হয়, কাউন্সিলরে ঘুরে ঘুরে বেড়াইতে সেকেন্ড অফ একটা ফিক্স না, কিন্তু ওয়ার্ড কাউন্সিলর ঢাকায় তো অফিস আছে, তাদের তো নির্ধারিত অফিস আছে। ওয়ার্ড কাউন্সিলরদের নিজস্ব কোনো অফিস নাই, একই অবস্থা। কিন্তু যতগুলো বাসাগুলো হয়, যত মেম্বার আছে বাংলাদেশে, যত কাউন্সিলর মেম্বার বলতে পার্লামেন্ট মেম্বার, সবার কোনো অফিস নাই। যত চেয়ারম্যান আছে সবার অফিস আছে। পার্থক্য বুঝছেন কিনা? তো এই জিনিসটা আমার কাছে খুব মনে হয়েছে যে যদি কাজটা ফাংশনাল করতে হয়, সেই জন্যই আপনি নির্বাচনী এলাকায় অফিসের প্রস্তাবনা ছিল। অফিস তো এক ধরনের অফিসের নামে একটা বরাদ্দ আপনাদের ছিল, 15,000 টাকার একটা বরাদ্দ ছিল। বলতে চাইছিলাম যে এটা নিয়ে অনেকে বিতর্ক করে, 15,000 টাকা একটা অফিস, আপনি নিজেই বলেন 15,000 টাকা একটা অফিস পাবেন? সেটাই না, অফিস পেলেও এটার মেইনটেনেন্স খরচ তো অনেক বেশি। আপনি 15,000 টাকা উপজেলা লেভেলে একটা অফিস পেয়ে যাবেন, হয়তো 2 রুমের একটা অফিস পেলেন, কিন্তু এটার মেইনটেনেন্স খরচ, এটার জন্য আমাদের অফিস মেইনটেইনের জন্য এটা যথেষ্ট কোনো আমরা সৎ রাজনীতি করতে চাই না, আমরা ইচ্ছাকৃতভাবে আমাদের নেতাদেরকে অসৎ বানাইতে চাই। সেটাই, আমি টাকা দিলে ভালো, না দিলে খারাপ। তো পলিটিশিয়ান যদি সৎ রাখতে চান তাহলে আপনি আগে ফ্যাসিলিটিসগুলো দেন। আপনি তো আমার কাছে সেবা নিতে পাঠিয়েছেন, কিন্তু আপনি আমাকে বেসিক জিনিস দিতে যাচ্ছেন না। এখন আসি হাসনাত যে জিনিসটা দাঁড়িয়েছে, গাড়ির ব্যাপারটা সংক্ষেপে যদি একটু বলেন। আমরা মিটিং এ বসেছিলাম, যেহেতু কমিটমেন্ট হাসনাত সব জায়গায় তার ইলেকশনে বলেছে যে আমি প্লটও নিব না, আমি লিগ্যালি গাড়ি নেওয়ার যে ট্যাক্সেশন, ট্যাক্স ফ্রি গাড়ি মানে কি, গাড়িটা কি সরকার ফ্রি দিল? তাকে কিন্তু গাড়িটা কিনতে হবে। নর্মালি আমাদের বেতন, এমপিদের বেতনে কিন্তু ভ্যাট হয় না, কারণ আমরা যেহেতু ন্যাশনাল জন্য কাজ করি, আর শুধুমাত্র এমপিদের কাজ হয় না। তো সে জায়গাতে আমি যে কোনো জিনিস কিনলে আমাদের ভ্যাট ট্যাক্স ফ্রি হয় আর কি, ভ্যাট ফ্রি হয়। তো সেটাতে সে নিজের টাকা দিয়ে গাড়িটা কিনতেছে। সেই জিনিসটা যে 300% যে একটা ট্যাক্স বসা, সেটাও সে নিল না। আচ্ছা ধরলাম একটা 3.5 কাঠা বা 4 কাঠা আপনার কি দেয়, এটা প্লট দেয়। এই প্লটটার দাম যে ঢাকা শহরে দেন, তাহলে মিনিমাম তো 5-7 কোটি টাকা নাকি? তাহলে আপনি এটা 5-7 কোটি টাকা স্যাক্রিফাইস করলে একটা গাড়িতে সে যদি 300% পায়, ধরলাম আরো 3 কোটি টাকা সেভ হলো, 10 কোটি টাকা ছেড়ে দিল। আপনার সরকারি একটা গাড়ি আনতে কত টাকা লাগবে? সরকার আপনার 5 বছর যদি চালাই দিয়ে দেয়, মানে আপনারা যেটা বলতে চাচ্ছেন, মানে আমি একটা পাবলিক ওয়েলফেয়ার, আমি পাবলিক ওয়েলফেয়ারের সার্ভিসের জন্য কাজ করতে যাচ্ছি, আর আপনি আমাকে বলতেছেন, আমি তো নিজে বলি একটা আপনার সাথে একটু বললেন যেটা, যে একটা এমপির একটা মিনিমাম সিকিউরিটি লাগে, তো সে তো এলাকায় যাবে, আপনি একটা গাড়িতে না গেলে সিকিউরিটি কনসার্ন আছে। তো আমাদের কি সিকিউরিটি আমাদের গাড়ি তো একটা প্রয়োজনীয় জিনিস, এখন তার লাক্সারিয়াস ওই পর্যায়ে না, মানে আপনার যে ফাংশন, যে কাজ, এই কাজের সাথে মিল রেখে। তাহলে একটা গাড়ি যদি ভাড়া নেন, আপনার কাছে আবার আসবো শাম্মী আক্তার, আপনার কাছ থেকে আপনাকে কংগ্রাচুলেট করছি যে এখন কিছু ফর্মালিটিস বাকি, আপনি এখনো পার্লামেন্টে বসতে পারেননি। অতীতে আপনি পার্লামেন্টে ছিলেন এবং সারা দেশের মানুষ আপনাকে চিনে, রাজপথের লড়াকু সৈনিক হিসেবে চিনে, পার্লামেন্টেও অ্যাক্টিভ একজন পার্লামেন্টারিয়ান হিসেবে জানে। আবারও আপনি পার্লামেন্টে বসতে যাচ্ছেন, এখন কিছুটা ফর্মালিটিস বাকি। আপনাকে কংগ্রাচুলেট করছে আজকের এই অনুষ্ঠানে যে আপনি আবারও সংসদ সদস্য নির্বাচিত হয়ে যাচ্ছেন। তো যে বিষয়টা নিয়ে বিতর্ক হচ্ছে, এ নিয়ে আপনার মতামতটা শুনি। ধন্যবাদ আমাকে কংগ্রাচুলেট করবার জন্য, কিন্তু আসলে এই প্রক্রিয়াগুলো এখনো বাকি আছে অনেকখানি। এই প্রক্রিয়াগুলো সম্পন্ন হলেই হয়তো আমরা শপথ নিতে পারবো। আর পার্লামেন্টারিয়ান হিসেবে নবম জাতীয় সংসদে আমার প্রথম সূচনা হয়। আমি ওই পার্লামেন্টে কাজ করেছি প্রায় 5 বছর। তো এটা আমার দ্বিতীয়বারের মতন আমি পার্লামেন্টে যাওয়ার সুযোগ পেয়েছি। আমি প্রথমেই শ্রদ্ধা ভরে আমার নেতা, যিনি পার্টির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম এবং প্রয়াত প্রধানমন্ত্রী, যার সঙ্গে আমি দীর্ঘ বছর রাজনীতি করেছি, যার স্নেহ মায়ায় আমি দলে দীর্ঘদিন কাজ করে গেছি, তিনি আজকে বেঁচে নেই, তাকেও আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাতে চাই, আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে, যিনি আমাকে মনোনয়ন দিয়েছেন, দ্বিতীয়বারের মতন সংসদে যাওয়ার সুযোগ করে দিয়েছেন, কৃতজ্ঞতা জানাই তাকে। এইবার যে বিষয়টি নিয়ে আপনি কথা বলছিলেন, যে হচ্ছে সুযোগ সুবিধার বিষয়গুলো নিয়ে মনে কথা বলছিলেন, যে কি অফিস এবং গাড়ি, বিশেষ করে এই দুটো নিয়ে গতকাল এবং আজকে পার্লামেন্টের বাইরে একটা বিতর্ক চলছে। দেখেন, আমাদের দেশে যারা মৌলানারা আছেন তারাও কিন্তু হেলিকপ্টারে চড়ে যেয়ে ওয়াজ মাহফিল করেন, মানে এটা খুবই ইন্টারেস্টিং। কিন্তু আপনি যারা পার্লামেন্টে যাচ্ছেন
তারা মানুষের জন্য যে কাজগুলো করতে যাচ্ছেন, তিনি কি এই যে যারা ওয়াজ মাহফিল করেন তার চেয়েও মানে কি মানবতার অবস্থা দেখেন যে আপনি 70,000 টাকা জ্বালানি দিচ্ছেন, এই জ্বালানিটা সে কোথায় নিয়ে কাজে লাগাবে? আর গাড়ির কথা যেটা বলা হয়েছে উনি তো পরিষ্কার করেই বললেন যে যেটা হচ্ছে ট্যাক্স ফ্রি গাড়ি, এটা তো সে তার নিজের পয়সায় কিনবে, এটার মালিকানা তার হয়ে যাবে। কিন্তু সরকারি গাড়ি যেটা সে দাবি করেছে হাসনাত, সেটা তো হচ্ছে আপনার 5 বছর পরে সরকারের কাছে থেকে যাবে। তাইলে এই যে ব্রুটাল ব্যুরোক্রেসি যারা সব কিছু ডিকটেট করে, মানে আপনার বিহাইন্ড দ্য সিন, তারা হচ্ছে সব কিছু ডিকটেট করছে, তারা মূলত আমাদেরকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করে দেখাচ্ছে, কিন্তু শুভঙ্করের ফাঁকি মানে একটা ফাঁক ফুকর দিয়ে আমাদেরকে এলাকায় গেলে যেটা আমাদেরকে নাস্তানাবুদ হতে হয়। আপনার একটা গাড়ি নেই, আপনি যাচ্ছেন, আপনি কিভাবে মানে মানুষের সামনে আপনার অবস্থানটা কোথায় নিয়ে তারা দাঁড় করাচ্ছে? অথচ তারা গাড়ির পর গাড়ি ব্যবহার করছে, সব কিছুই ব্যবহার করছে, করুক, তারা সমস্যা নেই। কিন্তু একজন পার্লামেন্ট মেম্বার, তার কি এই সুযোগটা তিনি পেতে পারেন না? পাওয়া উচিত নয়? অথচ আপনি রাত 12টার পরেও যদি মানুষ আসে তার সমস্যা নিয়ে, আপনি কিন্তু শুনতে বাউন্ড, আপনি তখন না বলতে পারবেন না। না বললে দেখা যাবে যে ওইখানেই প্রতিরোধ শুরু হয়ে গেছে, ওইখানেই আপনার সমালোচনা করে মানে আপনাকে তাইলে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি সরকারি আর বিরোধী দল আপনারা দুইজনই একমত মোটামুটি যে একটা গাড়ির ফ্যাসিলিটিসটা এমপিদের থাকা দরকার, সেটা ট্যাক্স ফ্রি গাড়ির দরকার নেই, গাড়ি কিনে দেওয়ার দরকার নেই, কিন্তু সরকারি কর্মকর্তারা যেভাবে গাড়ি ব্যবহার করেন সেই রকম একটা গাড়ির ফ্যাসিলিটিসটা থাকা দরকার। এবং এটার জন্য গাড়ি দিচ্ছেন একটা জেলা পরিষদের কিংবা উপজেলা চেয়ারম্যান যখন হয় তখন ল্যান্ড ক্রুজার এবং বড় বড় ভিএট গাড়িগুলো আছে তো সবাই পাচ্ছে, শুধু এমপিদেরকে দেওয়া হবে। আমার কাছে এটা বুঝে আসে না। না, এটা তো আপনাদের ছিল, আপনারা নিজেই নির্বাচনী প্রতিশ্রুতিতে নির্বাচনের সময় ইশতেহারে কিংবা নির্বাচনের পরে আপনারা তো গিভ আপ করেছেন, আপনারা নিজেই তো গিভ আপ করেছেন। জাহিদ ভাই, গিভ আপ করা হয়েছে যেটা ট্যাক্স ফ্রি গাড়ি, সেটার কথা বলা হয়েছে যে আমরা নিব না। প্লটের কথা শুনতে চান? নবম সংসদে আমি যখন বলেছিলাম যে দেশ আজ মানে ফেরাউন মুক্ত হয়েছে, তারপরে আমার এলাকায় যুবলীগ ছাত্রলীগ মিলে আমার উপরে হামলা করেছে, আমি মারা যেতে পারতাম। এবং তারপরে তারা আমার ন্যাম ভবন থেকে আমার ব্যবহারের মানে যে প্রিমিয় গাড়িটা ছিল সেটা তারা চুরি করাইছে। তারপরে দেখেন এই সংসদ সদস্যরা যে প্লটগুলো পাইতো, এটা নিয়ে তখনকার এই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার তারা আইন করেছিল যে সংসদ তারা আইন করেছিল যে সংসদ সদস্যরা মানে আবেদন জানানো মাত্র তারা হচ্ছে একটা প্লটের মালিক হবেন, মানে ক্যান্সেল করা যাবে না। মানে এটা হচ্ছে মানে আপনি অ্যাপ্লিকেশন করা মানে হচ্ছে আপনি প্লটের মালিক মানে পেয়ে গেলেন। কিন্তু ডিউ টু মাই মানে স্পিচ ইন পার্লামেন্ট তারা আমাকে প্লটটা দেয়নি। আমি আবেদন করেছি, অর্থ জমা দিয়েছি, কিন্তু আমার প্লট কিন্তু আমাকে বরাদ্দ করা হয়নি। ঠিক আছে, টিল নাও আমি ওই টাকা উত্তোলনও করি নাই। কিন্তু আমাদের সরকার, এই বর্তমান সরকার, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সরকার, এই যে দীর্ঘ 17 বছর পরে যে গণতান্ত্রিক সরকারটি এখন রাষ্ট্র পরিচালনা করছে, এই সরকার পার্লামেন্টে এসেই আমাদের প্রধানমন্ত্রী সিদ্ধান্ত নিলেন যে আমরা প্লটও নিব না, গাড়িও নিব না, এবং সকল সংসদ সদস্যরা একমত হয়েই কিন্তু সেটা এই করলেন যে আমরা নিব না কিছু। ঠিক আছে, তো আমরা তো এই জায়গাটায় আসতে পেরেছি যে আমরা নিব না, এইটা আপনারা ভালোভাবে নিতে পারলেন। কিন্তু যখন একটা সরকারি গাড়ি সবাই পাচ্ছে, ইভেন কি না, কিন্তু কালকে তো এটাও তো আমরা শুনেছি এখানে প্রধানমন্ত্রীর পক্ষ থেকেই দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী দাঁড়িয়েছিলেন জনাব সালাউদ্দিন আহমদ, এবং উনি বলেছেন যে আমরা ওইটা শুল্কমুক্ত গাড়ি গিভ আপ করেছি, আমরা নিব না বলেছি, প্লট নিব না বলেছি, কিন্তু এটা আলাপ আলোচনা করে কিভাবে এটা করা যায়, গাড়ির ব্যবস্থা, পরিবহনের ব্যবস্থা করা যায়, সেটাই আমরা একটা সিদ্ধান্ত নিব। উনি কিন্তু সরাসরি উনি বরং দাবি জানিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে যে এরকম একটা ব্যবস্থা সরকারি পরিবহন বলতে কি যে গাড়িগুলো বরাদ্দ দেওয়া হয় নানান জায়গায়, সরকারি অফিসাররা ব্যবহার করছেন বা উপজেলা পর্যায়ে বলেন, জেলা পর্যায়ে বলেন, সেই ক্ষেত্রে এমপিদের ব্যবহারের সমস্যাটা কোন জায়গায়? সরকারি পুল থেকে তো সেই বরাদ্দটা দেওয়া যেতেই পারে, এবং এটা তো জরুরি যে একজন মানুষ তার নির্বাচনী এলাকায় যাবেন আসবেন, শুধুমাত্র জ্বালানি পকেটে ঢুকাই তো তিনি আসতে যাইতে পারবেন না, তাকে তো একটা গাড়ি লাগবে যেখানে উনি জ্বালানিটা ভরবেন, তাই না? সংসদ সদস্যদের সুযোগ সুবিধা এবং গাড়ি, প্লট, এগুলো নিয়ে আমরা ভিন্ন একটা প্রসঙ্গে যেতে চাচ্ছি। এই সময়ে সবচেয়ে আলোচিত যে বিষয় বাংলাদেশে বিদ্যুৎ জ্বালানি, এই বিদ্যুৎ জ্বালানি নিয়ে গত দুদিন থেকে বেশ, এর আগ থেকে জ্বালানি নিয়ে চলছিল, এখন বিদ্যুতের বিষয়টা আবার সামনে আসছে। বিশেষ করে গ্রাম অঞ্চলে বিদ্যুৎ থাকছেই না, লোডশেডিং হচ্ছে প্রচুর ব্যাপক, এবং 2000 মেগাওয়াট এখন লোডশেডিংয়ের কালকের বিভিন্ন পত্রিকায় যেটা রিপোর্ট ছিল। সেচ পাম্প চলছে না, একদিকে বিদ্যুৎ নেই, আবার ডিজেলেরও সংকট,
পুরো বিষয়টাকে কিভাবে দেখছেন ডক্টর আতিক মুজাহিদ? আজকে আপনারা হয়তো জানবেন কিনা জানেন, বিরোধী দলের নেতার পক্ষ থেকে 68 বিধিতে আমাদের একটা টপিক ছিল ওই জ্বালানি সংকট নিয়ে মুলতবি প্রস্তাব আনছে। মুলতবি প্রস্তাবনা না, এটা ছিল আলোচনা ছিল আর কি। জি 68তে, আচ্ছা 62 না 68তে, ঠিক আছে। তো এখানে আমি পার্টিসিপেট করেছি, জি আমরা 4 জন কথা বলেছি, এর মধ্যে আমি ওয়ান অফ দেম। তো সেখানে খুব চমৎকার দুই দিকে পজিটিভ আলোচনা আছে দুই পক্ষ থেকে, যেটাকে ন্যাশনাল ক্রাইসিস হিসেবে অ্যাড্রেস করা উচিত এবং কালেকটিভলি বিরোধী দল বলতেছে আমরা কালেকটিভলি গভর্নমেন্টকে হেল্প করতে চাই এই ক্রাইসিসটাকে অ্যাকনলেজ করার জন্য। সরকারি দলের পক্ষ থেকে প্রতিমন্ত্রী বেশ চমৎকার রিপোর্ট দেখাইলো, আমাদের 2 মাসে আরও মে পর্যন্ত আমাদের মজুদ আছে, জ্বালানির মজুদ, জ্বালানি পর্যাপ্ত তেল সংখ্যক রয়েছে। এবং এটা আমরা গতকালকেও একটা পত্রিকায় এই যে যেহেতু আপনি প্রসঙ্গটা আনলেন, কালকে আমরা একটা জাতীয় দৈনিকে লিড স্টোরি ছিল যে জ্বালানি উপচে পড়ছে, মানে রাখার জায়গা নেই, ডিপুতে নেই, পেট্রোল পাম্পে নেই, জাহাজ সাগরে ভাসছে, মানে এত জ্বালানি ইম্পোর্ট করা হয়েছে এর মধ্যে। এবং এটা বিভিন্ন জায়গায় আমরা ফিগারগুলো বারবার দেখছি। তারপর আবার পেট্রোল পাম্পের সামনে কেন সারি, এই দাম বাড়ানোর পরও, সাপ্লাই বাড়ানোর পরও কেন পেট্রোল পাম্পগুলোর সামনে এত লম্বা সারি এখনও আজকের দিনেও ছিল। আজকে সকালে আমি নিজেও দেখেছি। আমি গতকাল আমার গাড়িতে 3 দিন পর তেল নিছে একজনের গাড়ি থেকে, প্রায় 5 ঘন্টা থেকে, তারপর ভিআইপি লাইনে নাকি এটা ওরা নাকি বলছে সংসদ সদস্য বা সরকারি লোকজনের, তারপরও 5 ঘন্টা লেগেছে মোটামুটি। ছেলেটা সকালে গেছে খাইতে পারেনি, শুধু বিকালে খাইছিল আর কি, এখানে আছে চুম্বন। তা আমরা এই প্রশ্নটা আমি প্রথম করেছিলাম যে বিপিসি, আমাদের কাস্টমস, আপনাদের আমার দেশের রিপোর্ট, তথ্য গরমিল, সরকারের মন্ত্রণালয়, বিপিসি এবং কাস্টমসের তথ্যের মধ্যে ব্যাপক ফারাক। বলতেছে অনেক তেল আছে, কিন্তু আদতে 18 ফেব্রুয়ারি পর তেলের কোনো পার্সেল আসে নাই। 36টা জাহাজের কথা বলা হয়েছে, এর মধ্যে 34টা ছিল এলএনজি, 6টার মধ্যে কিছু তেল ছিল, এরকম একটা আপনাদের রিপোর্টটাই আছে। এবং গত বছর হচ্ছে এই বছর বেশি এসেছে, এই তথ্যটা আপনারা দেখেছেন যে প্রায় 65,000 কম এসেছে, এরকম একটা ডাটা আমরা অ্যানালাইসিস পেয়েছি এবং ফ্যাকচুয়ালি যেটা পেয়েছি। আজকে আপনি যেটা বললেন যে যুগান্তরে যে রিপোর্টটা করেছি উপচে পড়া, যুগান্তরে আমি যেটা যুগান্তরে যেটা এসেছে সেটা হলো, এটা ইন্টারভিউ করেছে প্রণব চৌধুরী, সম্ভবত প্রণব নাম ভুলে গেলাম, এরকম মিত্র, আর হচ্ছে ওনার সম্ভবত সুপার পেট্রো, আর হলো এমডি হলো আমাদের মেঘনা। দুইজনে বলেছেন যে আমাদের যথেষ্ট পরিমাণ অকটেন 3টা ট্যাঙ্ক বসে আছে, কিন্তু সরকার চিঠি দিয়েছে 10 দিন আগে যে আমাদের তেল নেবে না, অকটেন নেবে না। ওইটা যুগান্তরে এটা ছিল ওই যে প্রাইভেট কোম্পানি, প্রাইভেট যে রিফাইনারি, অনেক তেল আমাদের এখানে লোকালি আছে, নেওয়া হচ্ছে না। আর তাহলে তেলে যখন আবার আজকে বিরোধী দলের নেতা থেকে বলা হলো যে আমরা নিজেরা পেট্রোল পাম্পে সকালে গিয়েছি, জিজ্ঞেস করেছি কত পরিমাণ তেল পাও, বলছে যে তোমরা কি তেল লুকাচ্ছ নাকি, বলছে না আমাদের যে পরিমাণ তেল দেওয়া হয়তো তার 3 ভাগের 1 ভাগ দেওয়া হয়। এই যে দেখেন, আবার এখানে বসেও তো এই পেট্রোল পাম্প মালিকরা বলে গেছেন এই আলোচনা অনুষ্ঠানে যে আমরা পর্যাপ্ত তেল পাচ্ছি এবং গত বছরের চেয়ে এই মার্চ মাসের কম্পারেটিভ স্টাডিতে বেশি পেয়েছে। মানে এখানে আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, আমি আজকে এটা অ্যাড্রেস করেছি, দুইটা ইন্টারনাল আর এক্সটার্নাল বলেছি। এক্সটার্নাল আমি বলেছি যে আমাদের ডিপ্লোম্যাটিক ফেলিয়ার একটা, আমরা যখন ইরানের সাথে ডিল করতে গেছি যুদ্ধ নিয়ে, আমাদের স্টেটমেন্টটা রং হয়েছে, আমরা কোনোভাবেই একটা পাক্ষিক পয়েন্টে যাইতে পারি না, যাদের সাথে আমার ডিলিংস আছে ন্যাশনাল ইন্টারেস্ট বেসড, আমার ডিপ্লোমেসিটা হয় নাই। ইরানের সুপ্রিম লিডার মারা গেছে, সেখানেও কিন্তু আমরা স্টেটমেন্ট দিয়েছি, মানে কোনো শোক বার্তা পাঠাইনি। না, কিন্তু এটার সাথে তো এখন যে সিচুয়েশন আছে, না সেটা তেল ইম্পোর্টের কিংবা এর কোনো সম্পর্ক এর সাথে নেই। বিগিনিং ছিল হরমুজ প্রণালীতে সবগুলো, আমাদের জাহাজ তো আটকে আছে এখনো, বাংলার জয়যাত্রা আপনি তো দেখছেন যে বাংলার জয়যাত্রা তেল পরিবহন করছে না, এটা অন্য জিনিস, এবং বাংলাদেশেরও জিনিস না, ওটার মালিকানা শুধু বাংলাদেশের, বাট এটা কন্টেইনার নিচ্ছে অন্য দেশে। আমি তেলের কথা বলছি যে আমাদের জাহাজগুলো আসার ব্যাপারে রেস্ট্রিকশন সামহাউ দিয়েছে। আমি বলেছি যে তেলও আসে, ফুডও আসে, এলএনজি আসে, সবই আসে হরমুজ প্রণালীতে, বাট সামহাউ স্টপ হয়েছে। যেটা আমরা বলতে চাচ্ছি বারবার, যে যদি না হয়ে থাকে হরমুজ প্রণালীর সমস্যা, তাহলে ক্রাইসিসটা কোথায়, তাহলে আবার রং খাবে গভর্নমেন্ট তো ওইটার যুদ্ধের ইস্যু দেখাচ্ছে। যদি ওইটা হয়ে থাকে, সুতরাং আমরা ডিপ্লোম্যাটিক্যালি এই জায়গাটাতে আমরা ইরানের অ্যাম্বাসেডর বলেছে যে আমরা কষ্ট পেয়েছি, এগুলো রং, অ্যাপ্রোচটাতে রং। 2 নম্বর হচ্ছে ইন্টারনাল ম্যানেজমেন্টের ক্ষেত্রে আমরা দেখতেছি যে সরকার যে ডাটাটা দিতেছে সেটার সাথে বাস্তবতার মিল নাই। যদি প্রোভাইড করে থাকে তাহলে সেগুলো যাচ্ছে কোথায়? আবার বলতেছেন যে চুরি হয়ে যায়, চুরি হয়ে কোথায় যাচ্ছে? তাহলে আপনার ম্যানেজমেন্টের চেইন অফ কমান্ডটা ঠিক নাই। তাহলে পর্যাপ্ত তেল থাকার শর্তে এত লাইন ধরে থাকে মানুষ, কীভাবে বিশ্বাস করেন?
আপনি কি কষ্ট করে 10 ঘন্টা দাঁড়ায় থাকবেন? এটা কোনো কথা হলো? সেটাই তো বাস্তবতা। আমি আপনার আমি কাছে আবার আমি আসবো। শেষ করব, এটা নিয়ে বলছিলাম যে রাইড শেয়ারার প্রায় ঢাকা শহরে 1,50,000 আছে। জি, এছাড়া উবারের প্রায় এরকম 1,70,000 আছে। ধরলাম যে আমরা সব মিলে যদি 2 লাখও ধরি, এই লোকগুলো পরিবহনে কিন্তু তেল সংকটে ভয়াবহ খারাপ অবস্থায় রয়েছে এগুলো। তারপরে তেল সংকট নিয়ে রিয়েলি অ্যাড্রেস করা দরকার। এই জন্য আমরা বিরোধী দল থেকে বলছি যে একটা উপকমিটি করা হোক, 2 দলে মিলায় জিনিসটা জাস্টিফাই করে ন্যাশনের সামনে তুলে ধরা হোক সংকটটা আসলে কোন জায়গায়। সরকারের বক্তব্য, সরকার বলল যে, সরকার প্রথম দিকে বলছে যে আপনার কোনো যদি পজিটিভ অ্যাপ্রোচ থাকে আপনি আমাদেরকে দেন, আমরা মানে কোনো প্রস্তাবনা থাকে। তারা বিরোধী দলের নেতা বলছে আমাদের প্রপোজালগুলো আছে, আপনারা বসেন আমাদের সাথে, আমরা করি। সো দ্যার ইজ এ গুড ডিসকাশন, প্রায় 1 আওয়ার মোর দেন। বাট তারপরেও সিদ্ধান্ত আসেনি। লাস্ট সিদ্ধান্ত আসে নাই। লাস্ট পর্যায়ে আমাদের জ্বালানি মন্ত্রী বলল যে লাইনগুলো ফেক দাঁড়িয়ে থাকে, এরকম একটা শব্দ উনি বললেন। এগুলোর ব্যাপারে চলেন জনসচেতনতা তৈরি করি। তো এই শব্দটা আসলে অ্যাকসেপ্টেবল না। শাম্মী আক্তার, আপনার বক্তব্য এ নিয়ে? আমার বক্তব্য হচ্ছে, দেখুন এটা তো একটা গ্লোবাল মানে প্রবলেম হয়ে দাঁড়াইছে। মানে অনেক দেশই তো একই প্রবলেম ফেস করতেছে। তো ছোট্ট দেশ, অনেক জনসংখ্যা, আমরাও সেই প্রবলেমটা ফেস করতেছি। এই প্রবলেমটা যেটা বিরোধী দল থেকে যদি সত্যিকার অর্থে আন্তরিকভাবে তারা প্রস্তাব দিয়ে থাকেন যে আলোচনার জন্য, এবং এটা একটা ন্যাশনাল ক্রাইসিস হয়ে দাঁড়িয়েছে, তাহলে আমরা সকলে মিলে বসে আলোচনা করে একটা পথ তো বের করতে পারি, যে পথটা আমাদের এই সমস্যাকে সমাধান করতে পারে। এখন এই লাইনের কথাটা যেটা আপনি বলছেন, বাংলাদেশের মানুষের কিন্তু একটা প্রবৃত্তি আছে যে কোনো কিছু যদি মানে সংকট তৈরি হইতে পারে, যে এটা নিয়ে সংকট হবে, সেটা ধরেন লবণই বলেন আর চালই বলেন আর তেলই বলেন, যদি খালি মানুষ জানতে পারে যে এটা কমে গেছে, এটার মজুদ কম বা এটা সংকট হইতে পারে, তাইলে দেখবেন যে দোকানে গ্রোসারি শপগুলোতে দেখবে হুমড়ি খেয়ে পড়ে। মানে আই থিঙ্ক যে এখানেও মানে এই সেম সমস্যাটা হয়েছে যে এরকম জ্বালানি তেল, বাংলাদেশের মতন একটা দেশ মাত্র 17 বছরের এই জঞ্জাল পার করে একটা সরকার দায়িত্ব নিয়েছে। এই সরকার মানে প্রথমে তো দাম বৃদ্ধি করেনি, সব দেশই তো তেলের দাম বাড়িয়েছে, ইভেন কি আমেরিকা পর্যন্ত তেলের দাম বাড়িয়েছে। সেখানে জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে গিয়েছে। সেইখানে বাংলাদেশের মতন এত জনসংখ্যার চাপ সহ্য করে এই সরকার চেষ্টা করেছে মানবিক থেকে যে মানুষের জ্বালানি তেলের দাম বাড়ানো হয়নি। এটা তো অ্যাপ্রিসিয়েট করা উচিত আমাদের, যে এই সরকার চেষ্টা করেছে, যে মানুষের কষ্টটা বোঝার চেষ্টা করেছে, যেটা উনি রাইডার যারা মানে বিভিন্ন ওই যে আপনার বলে কি বলে উবার, তারপরে ওরা যারা মানে রাইড পাঠাও, ওরা যে রাইডটা করে ওদের জন্য সংকট হচ্ছে। এখন মানুষ যে এই যে হুমড়ি খেয়ে পড়ে, আমার মনে হয় পাম্পেও সেম সমস্যা হয়েছে। এবং চুরি যে হয় বা মানে এইটা তো সত্য, মানে মাঝখান থেকে সরিয়ে নিয়ে হয়তো মজুদ করছে, নিয়ে দাম বাড়িয়ে আছে কিংবা ব্যক্তি আছে, দাম বাড়িয়ে বিক্রি করার যে প্রবণতা, বাংলাদেশের সব মানুষ যে ফেরেশতা এটা ভাবার তো কোনো কারণ নাই। অনেকেই এই কাজের সঙ্গে সম্পৃক্ত, অনেক জায়গায় তো চুরির গুলো উদ্ধার করা হয়েছে। সব দেখার দায়িত্ব তো সরকারের, আপনি যা কিছুই বলেন না কেন পুরোটাই কন্ট্রোল করা। আমি আসছি, হ্যাঁ সরকারের দায়িত্ব, কিন্তু বিরোধী দল যে একেবারে দায়িত্বহীন সেটাও তো না। সবাইকে মিলে যেহেতু একটা প্রবলেম, এটা তো বিশ্বব্যাপী এই প্রবলেমটা রাইজ করেছে। সরকারের তো এত আইডল মানিও নাই যে আপনাকে লক্ষ লক্ষ টন তেল এনে মজুদ করে রেখেছে আর আপনাকে দেদারসে বিলিয়ে যাবে। মজুদের তো ক্যাপাসিটি আছে, আপনি চাইলেই তো আনতে পারবেন না, সেটাও তো হাই প্রাইসে তো কিনতেই হচ্ছে। তাহলে সবাই মিলে আসেন এই সমস্যাটা সমাধান করি, যে সত্যি সত্যি যদি এরকম অযথাই মানে এখানে প্যানিক তৈরি করে থাকে, তাইলে কি বিরোধী দলের সাথে, বিরোধী দলের এমপিদের সাথে কিংবা প্রতিনিধি যারা আছেন তাদের সাথে সরকার বসতে চাচ্ছে না? সরকার মনে করছে যে তাদের একটা ফেইলিওর হবে, যে সরকার একা এটা ম্যানেজ করতে পারে নাই, কারণ মূলত তো বেসিক দায়িত্বটা তো সরকারের না। ফেইলিওরের কিছু মনে করি না, কিছু জিনিস হচ্ছে ন্যাশনাল ইস্যু, মানে একটা হচ্ছে জাতীয় কিছু স্বার্থ থাকে, যেমন যুদ্ধ লাগলে জাতীয় সবাই মিলে দেখতে হয়। যদি কি ক্রাইসিসটা ওইটা ন্যাশনাল ক্রাইসিস, ইটস নট দ্য গভর্নমেন্টাল ক্রাইসিস। ন্যাশনাল ক্রাইসিসে সবার দায়িত্ব আছে, সরকারের যে বিরোধী দল, সে জায়গাতে কিন্তু কথাটা হয়েছে। আর নয়তো ন্যাচারালি আমার তো ক্রিটিক আছে, আমার জায়গা থেকে অবশ্যই মন্ত্রীর জায়গা থেকে মন্ত্রীর ফেইলিওর আছে, অনেক কিছু আছে, কিন্তু তারপর ওভার ফেইলিওর আমি কিন্তু ন্যাশনটাকে সাফারিং করতেছি সবাই ভাই আমরা। সো আমি খেতে শুধুমাত্র দায় দিয়ে আমি বলতেছেন আপনি তাহলে বিরোধী দলের রোলটা, বিরোধী দলের রোল কি সবসময় আপনাকে ক্রিটিসাইজ করে ফেলা, এটাও আমি বিশ্বাস করি না। দ্যাট শুড বি কনস্ট্রাকটিভ একটা ফ্রেমওয়ার্কে কাজ করা। এখন যেটা আপনি একটা আমরা অ্যাড্রেস করতে বলি হচ্ছে বিদ্যুতের ইস্যুটা। না, আমি ওইটাই আসছিলাম যে শুধু বিদ্যুৎ না, দেখেন এই জ্বালানির পাশাপাশি যেটা ইন্টার রিলেটেড, এর সাথে বিদ্যুতের ক্রাইসিসটা, বিশেষ করে গ্রামাঞ্চলে ব্যাপক লোডশেডিং হচ্ছে। আবার কৃষকদের সার পাচ্ছে না, পর্যাপ্ত সার পাচ্ছে না, কারণ সারের প্রোডাকশনও কমে গেছে। এবং সারগুলা বিশেষ করে সৌদি আরব থেকে যে ডিএপিটা আনা হতো, এটার ইম্পোর্ট বন্ধ আছে, এখন আনতে পারছে না।
সো ভবিষ্যতে সামনে ক্রাইসিসগুলা সার নিয়ে আরও বেশি হবে। ইন্ডিয়াতেও আমরা দেখেছি, প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেও ব্যাপক ক্রাইসিস, ওখানে তো মিছিল মিটিং হচ্ছে সার নিয়ে। তো আবার এখন পরীক্ষা শুরু হয়েছে, পরীক্ষার সময় ছাত্রছাত্রীরা গরমে বিদ্যুতের লোডশেডিংয়ের কারণে গ্রামে গঞ্জে খুবই কষ্ট পাচ্ছে। তো এগুলার আমি একে একে যদি বলি, আপনি যেটা বিদ্যুতের কথা যেটা বলছিলাম, যে বিদ্যুতের কেন্দ্র হওয়ার পর এত কিছু থাকার পর আমরা 17 বছর থেকে তো অনেক কিছুই শুনলাম, তাইলে এখন আবার কেন 2000 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হচ্ছে? এটা কি এখনকার সরকারের ফেইলার, নাকি শুধুমাত্র ক্রাইসিসের জন্য, জ্বালানির প্রবলেমের জন্য হচ্ছে, কি এটার? আমার কাছে মনে হয় এই সরকার এটাকে ফেলিওর ধরতে হবে। কারণ ইন্টারিমের সময় কিন্তু ছিল না। ইভেন ইন্টারিমের সময়, ইন্টারিম তো আমরা সবচেয়ে বলি উইক গভর্নমেন্ট, জি, ইন্টারিম গভর্নমেন্টের সময় কিন্তু আমরা এরকম লোডশেডিং এর ক্রাইসিসটা ছিল করে নাই। ইট ইজ ট্রু। তো সে জায়গা থেকে আমার কাছে মনে আমি আসলে ট্রেল নিয়ে বেশি। এটা কি জ্বালানির জন্যই হচ্ছে, নাকি ফেলিয়ারটা কি কোন জায়গায়? আমাদের তো কয়েকটা জায়গায় বন্ধ হয়েছে, আমরা জানি যে জ্বালানি সংকটের কারণে, যেগুলা তেল বেজ যেগুলো সেগুলোকে ডেফিনেটলি সেগুলোতে হয়েছে। এবং যেহেতু জ্বালানি সংকট, ডেফিনেটলি জ্বালানি সংকটটাকে আজকে যেটা সবচেয়ে ডিবেটের জায়গা ছিল ইন্টারেস্টিং, এটা যে ন্যাশনাল ক্রাইসিস, এটা স্বীকার করতে সরকার রাজি না। দ্যাট ইজ দ্য প্রবলেম। আমরা বলছি ন্যাশনাল ক্রাইসিস, ট্রেজারি ব্যালেন্স বলছে আমরা ক্রাইসিস দেখতেছি না, বিষয়টাকে আমরা হ্যান্ডেল করার চেষ্টা করেছি। প্রাইম মিনিস্টার আমাদেরকে অনেক বেশি হেল্প করেছে, আমরা এই নিয়ে এসেছি। ফিলিপিন্সে তো জ্বালানি ইমার্জেন্সিও জারি হয়েছে, নিশ্চয়ই আপনি এই জায়গাটাতে ওনারা এটাকে যেহেতু ক্রাইসিস মনে করতেছে, সুতরাং এগুলোকে অনেক জায়গায় মনে করতেছে যে হয়তো সিন্ডিকেট, হয়তো মিসম্যানেজমেন্ট, হয়তো বিভিন্ন ধরনের শব্দ ইউজ আছে। তো এগুলো তো আর আমাদের দেশে না। আমি এটা আছে, সেটা তো এইটা দিকে আসলে খুব বেশি হয় না, কারণ যেহেতু দাম বেড়েছে, সুতরাং আর এটা এখন সিন্ডিকেট করে লাভ পাবে সে, এখন যারা জমায় ফেলছিল। এর চেয়ে আর বাড়বে এরকম তো সম্ভাবনা খুবই ক্ষীণ আছে। বলা যায় না, যুদ্ধের অবস্থা এখনো তো আনসার্টেন। সেই জায়গা থেকে আমাদের এই যে বিদ্যুতে যেটা বলছেন, সেটা কমপ্লিটলি খুব ভয়াবহ খারাপ অবস্থা। 12, 14, 15 ঘন্টা আমাকে কালকে ফোন দিয়ে রাত্রে এক অভিভাবক গালিগালাজ মতোর অবস্থা। হ্যাঁ, আপনার সংসদে কি বলেন, আমাদের বিদ্যুৎ নেই, কথা বলেন, আমাদের ছেলে মেয়েগুলো একটু রিকোয়েস্ট করেন, বলছে আপনি একটু আমাকে বলে যে নেসকোতে একটু ফোন দিয়ে দেন। ফোন দিলে বিদ্যুৎ না থাকলে দিবে কোথা থেকে? প্রোডাকশন যদি ন্যাশনালি না আসে, তাহলে আপনি কিন্তু ফোন দিলে কি না, এখানে এক ধরনের একটা বৈষম্য সৃষ্টি করা হচ্ছে, যা আছে এটার প্রপার ডিস্ট্রিবিউশন গ্রামের লোকদের বেশি বঞ্চিত করা হচ্ছে মনে হচ্ছে। এটা বলেন, ম্যানেজমেন্টের ডেফিনেটলি ঘাটতি আছে। মেইনলি প্রবলেমটা তো ম্যানেজমেন্টের হয় ভাই। মানে গভর্নমেন্ট চেঞ্জ হয় মানে কি, নতুন গভর্নমেন্ট, নতুন ম্যানেজমেন্ট আসে, তাহলে আপনার লিডারশিপের ক্যাপাসিটির উপর আপনি ম্যানেজমেন্ট আপনার ভালো চলবে কিনা, এই প্রতিষ্ঠান কেমন চলবে, এটা লিডারশিপের ম্যানেজমেন্টের উপর দিবে। আরেকজন দিলে কেমন চলবে, এটা বেসড অন ম্যানেজমেন্ট। সো মন্ত্রী অ্যাড্রেসিং জায়গাগুলোতে ফেইলিওর হয়েছে কিনা এটা দেখতে হবে। এটা নিয়ে তো কোনো আলোচনা হয় না, আলোচনা সব সাকসেস বলা যাবে না। এটা তো জাতীয় সংকট না, জাতীয় সংকটে অ্যাড্রেস করতে। মানে আপনি কি বলতে চাচ্ছেন তাইলে যে এখানে সরকার যথাযথ গুরুত্ব দিচ্ছে না বিষয়টাকে, বিদ্যুতের ক্রাইসিসটা যে লেভেলে কিংবা সামনে ফোরকাস্টটা যে লেভেলে ক্রাইসিস হতে পারে, সরকার এখনো এটাকে ওই পর্যায়ে গুরুত্ব দিচ্ছে না। কারণটা কি, আপনি যখন মানুষকে গোপন রাখবেন তথ্য, তখন কিন্তু মানুষ, আমি এটাই অ্যাড্রেস করছি যে আপনি তথ্য হবে বেশি। আপনি যে প্যানিক বাইং বললেন, হোয়াট এভার ইট ইজ, আপনি যে বলছি যে গভর্নমেন্টের কমিটি, সরকারি বিরোধী দল কমিটি যখন জিনিসটাকে জাস্টিফাই করে এসে বলবে যে রাষ্ট্রের এইটা হলো একুরেট, তখন বিশেষ করে কিন্তু মানুষ দুই দলের কথা বলছেন, বিরোধী দল তো বিরোধিতা করে, সুতরাং ওনারা আমাদের কথাটা বলবে অবশ্যই। তাহলে যখন বললাম যে রাষ্ট্রের এইরকম মজুদ আছে, এই অবস্থা আছে, সুতরাং প্যানিক নিয়ে আমরা একসাথে আসি, সবাই মিলে দেখতেছি, তখন মানুষের একটা আস্থার জায়গা আসবে। উৎপাদনের জায়গাটা বলবে যে বিদ্যুতের এখন এই অবস্থা, এই অবস্থায়, কিন্তু আপনি যদি অ্যাক্সেস না দেন আমাকে একুরেট ডাটা এবং আপনার সোর্সিং এর, তাহলে কিন্তু আপনি আমাকে বোঝাতে চাচ্ছেন না আমরা সব রেডি করে রাখছি, আমাদের কোনো সমস্যা নেই, আমাদের গভর্নমেন্ট সাকসেস, এরকম হাইপ তুলে সাকসেস দেখানো দরকার নেই। আলটিমেটলি কি সরকার লুকাচ্ছে সামনে আক্তার? আমার মনে হয় না সরকার লুকোচ্ছে, এটা তারা ভাবতে পারেন, কারণ সরকারের আন্তরিকতার আমি কোথাও কমতি দেখছি না। মাত্র তো 2 মাস হলো, আপনি এখনই মানে এত যদি মনে করেন যে সরকার আপনাদের ভাগ্য খারাপ যে আপনারা দায়িত্ব নেওয়ার পরপরই এরকম একটা ইন্টারন্যাশনাল ক্রাইসিস, বড় ধরনের ক্রাইসিস, যেখানে অর্থনীতি তো এমনিতেই ফ্রাজাইল হয়ে আসছিল। 17 বছরের অর্থনীতি অন্তর্বর্তী সরকার কিছুটা হয়তো সামাল দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তারপরে এসে বড় ধরনের, এটা তো একটা মানে দুর্ভাগ্যই বলতে হবে, যুদ্ধ মাথায় নিয়ে শপথ নিয়েছে এই সরকার। তাহলে এগুলোকে তো আপনি ওভারলুক করার কোনো সুযোগ নাই। তারপরে তো সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। আপনি দেখেন যে জ্বালানি সংকট মোকাবেলা করার জন্য সরকার তো আজকে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছে, যেমন এই যে অফিসগুলো 9টা 4টার মধ্যে শেষ করতে হবে, তারপরে সন্ধ্যাবেলা মার্কেট টাইম কমিয়ে নিয়ে আসছে, বিয়ে বাড়ি বা বিভিন্ন ফাংশনে লাইটিং করা বন্ধ করতে হবে, এরকম প্রায় 6-7টা সিদ্ধান্ত সরকার নিয়েছে। এবং এগুলোকে যদি আপনি মনে করেন যে সরকার আন্তরিক না হলে তো এই কাজগুলো করতো না,
আমরা জানি সরকারি অফিসগুলোতেও কিন্তু দেখা যায় যে প্রধানমন্ত্রী নিজেও তার অফিসেও যে লাইট মানে যেগুলো এগুলা এগুলো সব দিয়ে অফ যে করে রাখতে যতটুকু খরচ এটা খাবার ভালো দেওয়ার- উদ্যোগ, ভালো হ্যাঁ। ইনিশিয়েটিভ, ভালো এক্সাম্পল হিসেবে ভালো, বাট হ্যাঁ। প্র্যাকটিক্যালি এটার ইমপ্যাক্টটা খুব একটা বেশি ইমপ্যাক্ট ফেলতে পারেনি, এটাই মনে হচ্ছে। আচ্ছা, এবং এখন ফেলার ন্যাশনাল কথাও না। ক্রাইসিস যদি নাও বলতে চায় সরকার, সেই ক্ষেত্রে বিরোধী দলকে সাথে নিয়ে কাজ করতে তো কোনো সমস্যা হওয়ার কারণ নাই। বিরোধীদের আমরা তো শুরুতেই বলেছিলাম যে আমরা যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, আমরা সবাইকে নিয়েই সরকার গঠন করব বা এবং সবাইকে নিয়ে আমরা রাষ্ট্রটা চালাইতে চাই। সেক্ষেত্রে বিরোধী দল যদি সরকারকে সহযোগিতা করতে চায়, সহযোগিতার সত্যিকার মনোভাব থাকে, তারা আগাই আসতে পারেন, তারা প্রস্তাবনা দিতে পারেন যে কি করলে পরে এই সমস্যাটা আমরা সমাধান করতে পারি। সরকারকে হয়তো এটা হেল্পও করতে পারে, তাই না? সরকার তো সেটা আপনাদের প্রস্তাবনা আপনারা দেন, এটা তো বলেছে সরকার, তাই না? আপনারা সরকার তো বলেন যে আপনারা প্রস্তাবনা দিয়েন না। সরকার তো আপ্রাণ চেষ্টা করতেছে। আমি তো দেখি যে উনি দিন রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছেন এই দেশটার জন্য কাজ করতে, তাই না? উনি আসার পরপরই ওনার যে নির্বাচনী প্রতিশ্রুতিগুলো ছিল, একে একে উনি তো সেগুলো বাস্তবায়ন করার চেষ্টা করছেন, তাই না? তাহলে মানে কোন জায়গাটায় আমি তাকে ফেলিওর বলবো? ইতিপূর্বে কোনো আপনি সংসদে যাচ্ছেন, শিগগির যাচ্ছেন, সংসদে গেলে আপনার প্রায়োরিটিগুলো কি হবে যদি একটু বলেন? দেখুন, আমি যেহেতু নারী, বাংলাদেশের নারী সমাজ 52% কিন্তু আপনার বাংলাদেশের নারী, অবভিয়াসলি আমি নারীদের যে জায়গাগুলো আছে, যে নারীদের নিপীড়ন, নির্যাতন এগুলো আছে, তাদের এডুকেশন আছে, তাদের হেলথ আছে, এই বিষয়গুলিকে আমি প্রায়োরিটাইজ করবো। পাশাপাশি আমি আমার এলাকা যেখানে আমি নির্বাচন করতে চেয়েছিলাম, হবিগঞ্জ 4, দুর্ভাগ্যবশত আমি যেহেতু নমিনেশন পাইনি, ইলেকশন করতে পারিনি, আমি সেই এলাকাটার যেখানে আপনার রাস্তাঘাট আছে, সেখানকার স্কুল আছে, বিশেষ করে আমার এলাকাটাতে অনেক চা বাগান আছে, আপনি নিশ্চয়ই জানেন সেটা। 2টা থানায় প্রায় 22টার মতন চা বাগান আছে। সেখানে অনেক প্রাইমারি স্কুল আছে যেখানে আপনার ধরেন ক্লাস 5 পর্যন্ত তারা মানে পাঠদান করছে, কিন্তু তাদের বসে যে ক্লাস নিবে 2টা মাত্র রুম আছে। 5টা ক্লাস ওই 2টা রুমের মধ্যে তারা সম্পন্ন করে। কোনো ফ্যান থাকে না, কোনো টয়লেট থাকে না। সেখানে যে মেয়ে শিশুগুলো, তাদের জন্য কত সমস্যা হয়, তারা ক্লাসে কিভাবে মানে বলবে। অনেক সময় দেখা যায় ঝড় তুফান আসছে, টিন দিয়ে সেই ঘরগুলো করা, সেগুলো ভেঙে পড়ে যাচ্ছে। তো ছাত্রের উপরে পড়তে পারে, মারা যেতে পারে। এইসব সমস্যাগুলো উন্নয়ন এলাকার সমস্যা যেগুলো আছে এগুলোকে আমি অনেক বেশি প্রায়োরিটাইজ করতে চাই। আমি এই 5 বছর আমি আমার এলাকায় মানে আপনার যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে কাজ করতে চাই। পাশাপাশি নারীদের উন্নয়নে তো বটেই, যেহেতু আমি একজন নারী, নারীর সমস্যাগুলোকে আপনার কি বলে সামনে এনে সেটাকে কিভাবে সমাধান করা যায় সেটা নিয়ে আমি আমার ভয়েস রেজ করতে চাই। আমি আরেকটা প্রসঙ্গ নিয়ে একটু বলতে চাই যে আমরা লক্ষ্য করছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রেও কিন্তু গত 2-3 দিন ধরে বেশ রিপোর্ট হচ্ছে যে অবনতি হয়েছে। কালকে 2টা ঘটনাই তো 7জন, 4জন আর 3জন একদিনেই যেটা হয়েছে, এবং সব মিলে আরো 3টা 10টা খুন, অনেকগুলো ঘটনা। এবং স্ট্যাটিস্টিক্সও বলছে যে এটা বেড়ে গেছে। কেন, কিংবা এখানে সরকারের দুর্বলতাটা কোথায়? ভেরি ইন্টারেস্টিং। এটা আমাকে অবভিয়াসলি বলতে হবে, আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অনেক কাজে ব্যস্ত। আমি দেখলাম যে ইতালির আপনার ওনাদের অ্যাম্বাসেডরের সাথে মিটিং বা ওনাদের প্রতিনিধির সাথে মিটিং, উনি একাধারে ডিপ্লোমেসি মানে আইন সবগুলো দেখতে গিয়ে হয়তো উনি ওনার নিজের ডিপার্টমেন্টটা ভালো মতো দেখতে পারে। স্বরাষ্ট্র খুবই খুবই পার্টিনেন ইস্যু। উনি আজকে উনি বললো যে টেকনাফের সেই কি জঙ্গল, আমাদের জঙ্গল সলিম থেকে শুরু করে সুন্দর সলিমপুর জঙ্গল থেকে সুন্দরবন, উনি বলতে সবগুলোকে দেখে না আমি খুবই চমৎকার কাজ করবো এবং খুবই ভালো অবস্থা। আলটিমেটলি আমাদের যে আইন শৃঙ্খলা সিস্টেম খুব বেশি উন্নতি হয়নি, বরং অবনতি হয়েছে। এমনও ঘটেছে ফেসিস্টরা যারা খুব বেশি মামলার আসামি, তারা জামিন পেয়েছে কিন্তু ঘুরে বেড়াচ্ছে, অ্যাক্টিভিটিস করতেছে, কোনো ফাংশন নাই। এর কারণটা হলো আওয়ামী লীগের সব লোক স্টিল সেম, সব জায়গায় আছে, পুলিশে বলেন, আর্মিতে বলেন, মানে যেখানে যেখানে আদের সিস্টেম স্টিল ইনট্যাক্ট, এবং তাদের ইনফরমেশনগুলো পাস করে দিচ্ছে। এবং আগের চেয়ে আরও বেশি ভোলাটাইল অ্যান্টিফেসিস্ট গ্রুপ যদি বলেন, যেমন বিএনপি, জামাত, ব্লকের যারা আছে, এনসিপির, তাদের মধ্যে ডিভিশন হয়ে গেছে। তাদের ডিভিশন, হাইলি ডিভিশন অনেক কিছু ইস্যুতে। এটার সুযোগটা নিয়ে ওরা দেখবেন যে প্রশাসন থেকে শুরু সব জায়গায় তারা খুবই স্লো, কোনো জায়গায় ধরতেছে না, বললে হ্যাঁ দেখতেছি ধরবো। এবং অনেকেই ভাবতেছে যে গভর্নমেন্ট আছে, এই গভর্নমেন্ট আমাদেরকে কিছু করবে না। মনে হচ্ছে যে বিএনপি গভর্নমেন্ট আওয়ামী লীগের সাপোর্টার হয়ে গেছে। অনেক জায়গায় নেতারা দেখতেছে খুব ইচ্ছা মতো যা তা করে বেড়াচ্ছে। এবং আজকে আমরা যখন পার্লামেন্টে শেষে যে আপনারা দেখেছেন যে চিটাগংয়ে যে কোবাকুবি একটা হয়েছে, ছাত্রদল শিবিরের একটা ছেলের পায়ে তো কেটে ফেলছে। তো ওখানে ইনফর্মাল আলোচনায় স্বরাষ্ট্রমন্ত্রীকে বলা হচ্ছে যে ছেলেটা কোপ দিয়েছে সে ছেলেটা কিন্তু, উনি বলতেছে ছাত্র দলের না, ওটা বাইরে ফেসিস্টের কেউ।
তার মানে এই যে অস্থিতিশীল করার ক্ষেত্রে কিন্তু নানা গ্রুপ ভেস্টেড ইন্টারেস্ট রয়েছে। কাজ করবে। আমার কাছে একটা জিনিস ইন্টারেস্টিং, আমি এটা আমার জাস্ট হাইপোথেসিস, এটা ইজ বিয়ন্ড পলিটিক্স। কিছু কিছু সময় মনে হয় যে খুব দ্রুতই আমাদের এন্টিফেসিস যে লোকগুলো দলগুলো আছে এদের ভিতরে একটা ক্যাচাল লাগিয়ে দিয়ে ফেসিসদেরকে রিলেভেন্ট করার চেষ্টা করা হচ্ছে কিছু জায়গায়। আমার কাছে মনে হয়েছে যে এরা খুবই খারাপ, দেখেন এরা 2 মাসের মধ্যে যে ক্যাচাল শুরু করেছে সরকারি বিরোধী দল। ডেফিনেটলি আই উইল ক্রিটিসাইজ গভর্নমেন্ট, যেটা ভ্যালিড জিনিস, বাট কাইন্ড অফ যুদ্ধ লাগাই দিয়ে বোঝাবে যে এর চেয়ে তো ওটাই ভালো ছিল। এবং এটা বলছো, এটাও বলছে আমার কাছে এই যে অনেক কিছু মনে হয় এরকম যে খুব দ্রুততার সহিত যে এত সন্ত্রাসী গোষ্ঠীগুলো বাইরে হয়ে গেল, তারা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে, কোনো অ্যারেস্ট হয় না ওয়ারেন্ট আসামি থাকা সত্ত্বেও, এবং অনেক ধরনের ঝামেলা হচ্ছে। আর এদিকে আমরা এমন কিছু ইস্যু নিয়ে আমরা কলাপস করতেছি এবং ছোট ছোট বিষয়গুলো নিয়ে খুবই মাইনর ইস্যু নিয়ে মারামারি হচ্ছে এবং ডিফেম হচ্ছে, ডিসরেসপেক্টফুল ল্যাঙ্গুয়েজ ইউজ করা হচ্ছে। আমার কাছে খুব শকিং। হ্যাঁ, ডেফিনেটলি সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ এইগুলা মানে এরা উদয়, আপনি গুপ্ত বললেন আর আপনি লন্ডনী শিলং বললেন, এটা কি লাভ হবে আমার কাছে বুঝে। এটা বাংলাদেশের কোনো পরিবর্তন আসবে না। আপনি ওনাকে রাজাকার বললেন, উনি ওনাকে মুক্তিযোদ্ধা বললেন, এইটা দিয়ে কি বাংলাদেশের পরিবর্তন হবে? আমার কাছে আমার মাথায় কোনো কাজ করে না। রাষ্ট্রটাকে মর্যাদাপূর্ণ বানাইতে গেলে আমাদের রেসপেক্ট ফর জায়গাটা থাকতে হবে। আমরা পার্লামেন্ট মেম্বাররা যদি খুবই রেসপেক্টের সাথে আচরণ করি, এইটা কিন্তু পার্লামেন্ট মেম্বারদের ওয়েট বৃদ্ধি পায়। আজকে কিন্তু বেলি নেতা এই কথাটা বলেছে, ভেরি ইন্টারেস্টিং শব্দটা আমার কাছে। মানে আমরা কি কমিউনিটি বিলং করি সেটা আমাদের আচরণে কি করবে ফুটে উঠবে। আমাদের বিরোধীদের স্টাইলটা কোন ধরনের যৌক্তিক হবে, কীরকম হবে, আমাদের তির্যক ডেফিনেটলি হবে। বিতর্ক করতে আমরা ইউনিভার্সিটি বিতর্ক করছি, হ্যাঁ আমাদের প্রতিপক্ষকে তো আমি ঘায়াল করবো যুক্তি দিয়েই, সেটাই। কিন্তু আমার তো যুক্তি না, আমাদের যে হাত দিয়ে ঘায়াল করা শুরু করে দিচ্ছি, এটা আওয়ামী লীগ স্টাইল হয়ে যাচ্ছে কদিন কদিন। এই জিনিসটা আমি আই ডোন্ট ওয়ান্ট। এবং পার্টিকুলারলি যেগুলো ন্যাশনাল, মানে আমরা দেখলাম মোহাম্মদপুরে কিনা বলে এটা গ্যাং, যেগুলো কিশোর গ্যাং, এটা খুবই ভয়ঙ্কর জিনিস। আপনি আপনার দলের লোকও যদি করে থাকি ইন দ্য নেম অফ ছাত্র দল, ইন দ্য নেম অফ ইভেন আমার এনসিপি, ইন দ্য নেম অফ হোয়াট এভার ইট ইজ, আপনাকে অ্যাকশন নিতে হবে। দলীয় কারণে যদি আপনি আওয়ামী লীগের মতো, আওয়ামী লীগ করছি বেঁচে গেছি, সরকারি দল বেঁচে গেছি, বিরোধী দল মারতে হবে, মামলা নিতে হবে, এটা কিন্তু প্রশাসনের এক শ্রেণীর পুলিশ কর্মকর্তার মধ্যে মানসিকতা আছে। সরকারি দল সুতরাং ওটাকে দল মারছে, মামলা নেওয়া যাবে না। হোয়াট ইজ দিস? এই মানসিকতার পরিবর্তন দরকার। যেটা অভিযোগ আসছে, এনসিপির নেতা এবং সংসদ সদস্য ডক্টর আতিক মুজাহিদ বললেন যে আপনারা আওয়ামী লীগকে কিছুটা ছাড় দিচ্ছেন, বিএনপি সেই সুযোগে ফ্যাসিস্টরা আবার ঢুকে পড়ছে। না, উনি আসলে বিএনপি ছাড় দিচ্ছে এরকম বলেননি মনে হয়। উনি মনে হয় বলছেন যে এই সুযোগ নিয়ে তারা এটাই বলছেন যে ফ্যাসিস্টরা সুযোগ নিয়ে কাজ করছে, কোনো একটা গোষ্ঠী মনে হয় এরকম করছে যে মানে অ্যান্টিফ্যাসিস্টদের যে গ্রুপগুলো আছে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সেটা উনি বিএনপিকে দোষারোপ করেননি, সেটা অন্য কোনো গ্রুপকে উনি দোষারোপ করেছেন। সেটা থাকতে পারে, কারণ আওয়ামী লীগ সরকারের পতনের পরে তাদের সময়কার নিয়োগ করা কোনো অফিসারগুলোকে রাতারাতি সবাইকে চেঞ্জ করে ফেলে ছাড়া পেয়ে গেছে। যারা ছিল অনেকে ফ্যাসিস্টে যারা ছিল তারা ছাড়া পেয়ে গেছে, অনেকে বেল হয়েছে, অনেকের বেল হয়েছে। তাছাড়া আমরা সরকারি যে অফিসারগুলো আছেন, যারা পুলিশে বলেন বা সচিবালয়ে বলেন, যারা মূলত প্রশাসনটাকে কন্ট্রোল করেন, তাদের মধ্যে যে অফিসারগুলো আওয়ামী লীগের সময় নিয়োগ হয়েছিল, এই মানুষগুলোকে তো সবাইকে তো চেঞ্জ করা হয়নি বা সবাইকে চেঞ্জ করা সম্ভব না। তাহলে এরা তো গুপ্তভাবে থেকে এই যে মানে মুখোশের আড়ালে মুখটাকে লুকিয়ে রেখে ওরা তো ফেসিস্টের পারপাসই সার্ভ করবে। ওরা তো আপনার আমার পারপাস সার্ভ করবে না, চেষ্টা তো করবে ফেসিস্টকেই প্রোভাইড করার। তারা তো আপনার আমার বা দেশের মানুষের জন্য করবে না, তারা করবে আওয়ামী লীগের জন্য, যারা তাদেরকে নিয়োগ কর্তা, যারা তাদেরকে নিয়োগ দিয়েছে, তাদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছে। জনপ্রতিনিধিদের কিন্তু তারা মানে একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করেছিল এবং তারা তো ব্যুরোক্রেসিকে এত বেশি স্ট্রেনথেন করেছিল যে এমপিদের কোনো মূলত কার্যত কোনো ক্ষমতাই ছিল না এই ফ্যাসিস্ট রেজিমে, কারণ যেহেতু ভোট ছিল না, সংসদ ছিল না, যেহেতু নির্বাচিত, এবং তারা জানে যে পুলিশ এবং প্রশাসন, হ্যাঁ তারা সম্মান দেখাতো না। সেই মানুষগুলো তো পৃথিবী থেকে বিদায় নেয়নি, সেই মানুষগুলো তো দেশ থেকে বিতাড়িত হয়নি, সেই মানুষগুলো যার যার জায়গায় বহাল তবিয়তে আছে এবং তারা ফ্যাসিস্টের পারপাসই সার্ভ করে যাচ্ছে। সুতরাং আমাদেরকে সতর্কভাবেই পদক্ষেপ নিতে হবে, সতর্কভাবেই এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। এবং আমাদের যারা বিরোধী দল আছেন, আমি এটাই বলবো যে আমাদের সরকারের মানে উদ্দেশ্যটা কিন্তু খুবই পরিষ্কার। বারবারই বলছি যে আমরা জিরো টলারেন্স, আমরা কোনো অন্যায়কে কিন্তু প্রশ্রয় দেব না, কোনো মবকে প্রশ্রয় দেব না। আমরা অবশ্যই এই বিষয়গুলিকে খতিয়ে দেব এবং এগুলো সমাধানের জন্য চেষ্টা করব। আসেন আপনারাও আমাদের সঙ্গে, সবাই মিলে চেষ্টাটা করি।
তো আজিক মুজাহিদ, আরেকটা বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই যে এনসিপি জামাতের সাথে জোটবদ্ধভাবে নির্বাচন করেছে, সামনে স্থানীয় সরকার নির্বাচন, আপনারা কি কোনো সিদ্ধান্ত নিয়েছেন? এখানেও কি আপনারা জোটবদ্ধভাবে নির্বাচন করবেন নাকি আলাদা করবেন? আর শুধু এটা নয়, আজকে আমি দেখছি যে কালকের পত্রিকা যেটা আসবে, এনসিপির কনভেনার নাহিদ ইসলাম একটা সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি ওখানে বলছেন যে সব ক্ষেত্রে এখনও ডিপ স্টেট সক্রিয় রয়েছে। ওনার একটা ইন্টারভিউ, এবং এখানে রাষ্ট্র সংস্কারের মৌলিক প্রতিশ্রুতি গভীর সংকটে, পুরানো বন্দোবস্ত টিকিয়ে রাখার চেষ্টা করছে সরকার, এরকম বেশ কিছু অভিযোগ নিয়ে আসছেন। দুইটা বিষয়, একটা হলো জামাতের সাথে আপনাদের সম্পর্কটা কি হবে আগামী দিনে, আর আরেকটা হলো যে ডিপ স্টেটগুলো সক্রিয় থাকার কারণে মানে এই যে সমস্যাগুলো একটু আগেই আপনি যেমনটি বলছিলেন। আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকটা বিষয় ভুলে গেছি, ওটা বলা দরকার মনে হয়েছে ন্যাশনাল ইস্যুতে। গত 17 বছরে আওয়ামী লীগ শাসন আমলে বাংলাদেশের কোনো জায়গায় গ্যাস উত্তোলন হয়নি, জানেন কিনা? বিপিসি মানে জ্বালানি সংকট নিয়ে বলছেন। আমি বলি, এটা আমরা অ্যাড্রেস করতে হবে এই জন্য, কারণ আমরা আজকে আলোচনা করতেছিলাম কয়েকজন মিলে, খালি আমদানি নির্ভরতা ছিল মানে লাভ করার জন্য। খেয়াল করে দেখবেন 17 বছর অনেক জায়গায় কূপে গ্যাস আছে, উত্তোলন হয়নি, এবং ভোলার একজন বললো যে আমার এখানে গ্যাস নষ্ট হয়ে যাচ্ছে। কেন ইমাজিন, আমাদের রাষ্ট্রের সম্পদ কিন্তু উত্তোলন হয়নি। 2 নম্বর, আজকে আরেকটা এই সরকারের আমার ক্রিটিসাইজ করতে হবে। 8ই এপ্রিল গভর্নমেন্ট এমার্জেন্সি বেসিসে 2 লক্ষ টন তেলকে আনার আমদানির অনুমোদন দিয়েছে। এটা কিন্তু নিয়ম হলো দেওয়ার পরে এটাকে ওটিএম, ওপেন টেন্ডারিং মেথডে যাওয়ার কথা, সেটা না, এটা ডাইরেক্ট ম্যান্ডেটে দিয়েছে। দিয়েছেন ভালো কথা, ইমার্জেন্সি ক্রাইসিস হিসেবে। ইন্টারেস্টিংলি এটা রিপোর্ট করছেন জানি না, 2টা কোম্পানিকে দেওয়া হয়েছে, ইয়ার এনার্জি, এটা সুইজারল্যান্ড, আর এটা আছে কেএস ইন্টারন্যাশনাল, ইউকে। এই 2টা প্রতিষ্ঠানের যদি আপনি জন্মকাল দেখেন, 2023 আর 2025, ইতিহাসে এরা কখনো এর আগে কোনো দিনও তেল এরকম পরিমাণ আমদানি রপ্তানি কোথাও ডিস্ট্রিবিউশন করে নাই। আমি ধরে নিলাম সরকারের সদ ইচ্ছা আছে, কিন্তু এই এখন নতুন করে কাউকে দিতে গেলে, এই প্রক্রিয়া করতে গেলে সময় লাগবে, এজন্য হয়তো এটা তারা এই 2টা এমন কি কোম্পানি যার লোকালও না, এবং এই কোম্পানিগুলো কারা আসলে, এটা নিয়ে আমার জাস্ট একটা কোয়েশ্চেন রেখে গেলাম, এটা হয়তো ওনারা উত্তর দিতে পারবে। ফর দ্য সেক অফ, কেন আজকে কমিটিটার কথা বলছি আমরা বিরোধী দল থেকে, যে বিষয়গুলোকে রিয়েলি অ্যাক্সেস জাস্টিফাই থাকলে তখন কিন্তু অনেক সময় প্রকিউরমেন্টের ঝামেলা হবে না। যেমন সংসদের কেনাকাটা নিয়ে কি হয়েছে, দুর্নীতি একটা নিউজ হয়েছে না, একটা সংসদীয় কমিটি হয়েছে এবং খুবই হেভি লোক দেওয়া হয়েছে। আমার কাছে অনেক সেরকম একটা রিপোর্ট আসবে এবং পানিশমেন্ট হবে, কারণ একটা ফিজিক্যাল একটা পানিশমেন্ট হবে, তখন ওইসব কর্মকর্তারা কখনো কোনোদিনও নেক্সট টাইম আর এই দুর্নীতি করার সাহস দেখাবে না। এখন আসে আপনার এনসিপির ইস্যুতে। এনসিপি যেহেতু আমি ওটার সাংগঠনিক সম্পাদক, আমি বিভাগীয় এবং কেন্দ্রীয়। আপনি তো নতুন একটা দায়িত্ব পেয়েছেন কালকে, এটার জন্য আপনাকে আলাদা করে কংগ্রেচুলেট করছি যে আমি 12 সদস্যের যে কমিটি, এই কমিটিতে আপনি, আমরা বেসিক্যালি এটাকে বিএনপি স্ট্যান্ডিং কমিটি, আর আমাদের হচ্ছে রাজনৈতিক পর্ষদ আর কি, জামাতের মানে নির্বাহী কমিটি। সো আমরা থ্যাংক ইউ, এটা স্ট্যান্ডিং কমিটির মতো। তো সেই জায়গা থেকে আমাদের সিদ্ধান্ত হলো যে আমরা আশা করি 30 তারিখে আমাদের একটা প্রেস ব্রিফিং হবে, আমরা সারা দেশে পৌরসভা এবং উপজেলাগুলোর ক্যান্ডিডেটকে ঘোষণা দিয়ে দেবো আমাদের পক্ষ থেকে। অলরেডি আপনারা এককভাবে অলরেডি আপনারা দেখেছেন যে বিভিন্ন সিটিতে আমরা অলরেডি ঘোষণা দিয়েছি। তো সেটা ফর্মালি ঘোষণা হবে এবং আমাদের মুভ হবে। এবং রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, ভবিষ্যৎ দেখা যাবে যে কার সাথে বার্গেন করে হচ্ছে না এককভাবে হচ্ছে। এটা একটা, যদি স্থানীয় সরকারটা কোনো দলীয় মার্কায় হয় না, সুতরাং এখানে যে এখন হবে না। সো এই জায়গা থেকে আমাদের মনে হয় এটা ওইভাবে বিবেচনা করবো। লাস্ট আপনার একটা প্রশ্ন ছিল, সব ক্ষেত্রে এখনো ডিপ স্টেট সক্রিয় রয়েছে, আপনাদের কনভেনার এটা মন্তব্য করেছেন। আমি কিন্তু লাস্ট কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম আমাদের নেক্সাস টিভিতে, যে বাংলাদেশের নাকি অফিসারদের মার্কিং করা হয় যে উনি চাইনিজপন্থী, আমেরিকানপন্থী না ইন্ডিয়ানপন্থী। ভেরি ইন্টারেস্টিং। আমাকেও মার্কিং করা হবে যে এই লোকটা কি কোন ব্লকের লোক, মানে আমাদের কোন লোককে দেখলে কোন দলের লোক, বাংলাদেশপন্থী কিনা সেটা হচ্ছে হোয়াট ইজ দিস। আমার এটা একটা সেন্সে কাজ করে না। আমরা এখানে পার্লামেন্ট বাংলাদেশের স্বার্থের জন্য কাজ করব। এখন কি ডিপ্লোমেসির ক্ষেত্রে এক একজন এক এক চ্যানেল মেনটেন করতে পারে, কিন্তু স্বার্থটা কার? বাংলাদেশে। কিন্তু আমাদের এমন অফিসার আছে, আমি কিন্তু বলি এটা খুব ডেঞ্জারাস জিনিস, এমন অনেক হয়তো সেক্রেটারিয়েট মেম্বার আছে, হয়তো সেক্রেটারি আছে, তাদের কিন্তু ফ্যামিলি সব এখন ইউএসএতে আছে রানিং। আমি যেহেতু জানি এটা এক্সপোজ করতে পারবো না, এখন অনেকেই এরকম সেক্রেটারিদের ফ্যামিলি আসলে তারা বাংলাদেশকে ওন করে কিনা আমার সন্দেহ আছে। দ্য ডিপ স্টেট মিনস কিছু ভেস্টেড গ্রুপ তাদের ইন্টারেস্ট বাস্তবায়ন করার জন্য তারা পলিটিশিয়ানদেরকে ইউজ করবে, তারা ব্যুরোক্রেটদের একটা অংশকে ধরবে, নানা শ্রেণীর মধ্যে তাদের একটা সক্রিয় অংশ থাকে তাদের সিস্টেমটাকে ধরে রাখার জন্য, মানে তার ওভার পাওয়ার থাকে এক্সিস্টিং জনগণের পাওয়ারের উপর।
জনগণ চাইতেছে যে একটা রাষ্ট্রের নতুনত্ব আসুক, মানুষ আর মারামারি দেখতে চায় না, মানুষ পরিবর্তন চায়, মানুষ রেসপেক্ট বোধ চায়, মানুষ এরা মানে জবাবদিহিতা চায়। কিন্তু সেটাকে জবাবদিহিতা করা যাবে না, মানুষকে রেসপেক্ট দেওয়া যাবে না, মানুষকে চেইনের মধ্যে বন্দি রাখতে হবে, এটা তো বিপরীত। এটা ধরে রাখার সিস্টেম কি, যদি আপনি আমার কাছে সব লায়াবল থাকেন, বন্দি থাকেন, কাজটা করা সম্ভব। এবং আমি যদি সাপোজ আপনাকে আমি কি করে ফেললাম, কোনো না কোনো ট্র্যাপে ফেললাম, যদি আপনাকে পাওয়ারে নিয়ে আসলাম, আপনি ভোট আপনি আমার কাছে ধরা, তো আপনি আমার কাছে ধরা, একজন বললো যেটা আগে আমলারা করেছিল, আমলে বলা হয় যে এটা সহজ একটা হিসাব দেখেন, আপনার সবচেয়ে ডিভিস্টেড বেশি কাজ করে আমরা বলি পাকিস্তানে, তাদের বাইরে গিয়ে কোনোদিনও কেউ কিছু করতে পারবে না। পাকিস্তানের 35% বিজনেস তারা নিয়ন্ত্রণ করে, এখন একটা 40 অ্যাবাভ হয়ে গেছে। একটা রাষ্ট্রের যদি ফুল জিনিসটা নিয়ন্ত্রণ করে একটা ধরুন একটা বাহিনী, এটা কি হয় নাকি? তো আপনার সব কিছু তো করা দরকার নেই, রাষ্ট্রের একটা সিস্টেম তো আছে। তো ডেমোক্রেটিক স্টাইলে যার যেটা পাওয়ার সেখানে সেটা থাকতে হবে। আপনি একজন আরেক জায়গায় ইউজ করতে চান, আমরা তো মানে মাঝে নাটক মনে হবে কয়েকদিন পর। যদি আমি এরকম হয়, আপনি পার্লামেন্টে কথা বলবেন, আপনার কোনো পাওয়ার নাই, পাওয়ারটা আসে আরেক জায়গা থেকে, সিদ্ধান্ত আরেক জায়গা থেকে আসে, আপনি নাট্যমঞ্চের মতো ঘুরে বেড়াই দিচ্ছি, আমি এই পার্লামেন্ট মেম্বার হতে চাই না, রিয়েলি জনগণের রিপ্রেজেন্টেশন করতে চাই। সুতরাং এটা হাসনা আব্দুল্লাহ কিন্তু বলেছিল একবার, ব্যাপারে বলা যাবে না, বলা যাবে না, ধরা যাবে না, শোয়া যাবে না, এটা বললে অমুক দেশ বিরক্ত হবে, এটা বললে অমুক এজেন্সি বিরক্ত হবে। এই একটা ফেয়ার রাজনীতি আবার তৈরি, আমি এটা কেমনে হয় বুঝি না। এটার কারণ হচ্ছে আমাদেরকে দুর্নীতিগ্রস্ত করানো হয় ফার্স্ট, দুর্নীতি করার পরে ভবিষ্যতে এক্স্যাক্টলি আমাকে বন্দি রাখার জন্য আপনার কি একটা সিস্টেম করতেছেন, এক ধরনের ব্ল্যাকমেইলিং। তো এবং আপনি দেখবেন যে সিন্ডিকেট আকারে নিউজ করবে, আপনাকে ধরে ফেলা, এবং ইনস্ট্যান্টের মধ্যে ওনাকে যদি ইচ্ছা করে যে ওনাকে আমরা করে ফেলবো, ভেরিফাই করে ফেলবো। আমরা শেষ 30 সেকেন্ড শাম্মী আক্তার আপনার কাছে, অনেক বেশি বলে ফেলছি, কি বলেন? না, আপনার কাছ থেকে শেষ, আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে, আমরা 30 সেকেন্ড সময় আছে, আপনার কাছ থেকে শুনি যে এই নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতিটা। আচ্ছা, আমি একটা বিষয় এটার মধ্যে অ্যাড করতে চাচ্ছি, সেটা হচ্ছে তনু হত্যাকাণ্ডের আসামি একজন গ্রেপ্তার হয়েছে, ওয়ারেন্ট অফিসার হাফিজুর। 10 বছর পরে একজন আসামি গ্রেপ্তার হয়েছে, এটা আরো 2 জনের নাম আসছে, 3 জনের নাম আসছে। হ্যাঁ, কিন্তু একজন গ্রেপ্তার হয়েছে, মানে এইটার জন্য তো আমরা সরকারকে সাধুবাদ দিতে পারি যে 10 বছর পরে অ্যাটলিস্ট একজন আসামি গ্রেপ্তার হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির যতটুকু যা উনি বলেছেন যে মানে অবনতির দিকে যাচ্ছে, সেটাকে কন্ট্রোল করার জন্য আমাদের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, অত্যন্ত ক্যাপাবল মানুষ, আমি আশা করি তিনি এই পরিস্থিতি সামলে উঠবেন এবং নিশ্চয়ই এটাকে কন্ট্রোল করবেন। উনি তো বলেছেন মবকে কখনোই উনি প্রশ্রয় দিবেন না। আর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সরকার তো বলেছে 1 বছরের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন দিবে, এবং সেটা যেহেতু মার্কায় আর হচ্ছে না, সুতরাং সেটা ওপেন টু অল, যে কেউ তো এখানে ক্যান্ডিডেট হইতে পারে। তবে সরকারের তরফ থেকে সরকারি দলে ক্যান্ডিডেট যারা আছে তাদের যে একক ক্যান্ডিডেট হলে সেখানে জয়লাভের সম্ভাবনা একটু বেশিই থাকে। সব দলই চেষ্টা করবে তাদের একক ক্যান্ডিডেট দেওয়ার, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, সকলেই চেষ্টা করবে। আর আমি আতিক সাহেবকে এটাই বলবো, আসেন সবাই মিলে দেশটাকে, এই যে করব কাজ করব দেশ, সবার আগে বাংলাদেশ, মানে বাংলাদেশপন্থী হতে চাই। বাংলাদেশটাকে আমরা তো কারো দয়ার দানে এই দেশ পাইনি, আমরা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা আমাদের মতো করে গড়ে তুলতে চাই। তবে যারা দুর্বৃত্ত আছে তাদেরকে অবশ্যই কন্ট্রোল করতে হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর আতিক মুজাহিদকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।